সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছেই আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা, সুযোগের কথা। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর যে আম বুঝলি, এই আম সারা বাংলাদেশ বিখ্যাত বে, তাই নাকি? নানা ফলে রাজা আমের কথা শুনলে ঘুরবে সবার মাথা আমের পয়না। নানা রাজশাহীর আম খাইলে বুঝতে পারবে না। হারাম করে কহতিস তোর বহু দেখতে নিয়ে যাবো। হ্যাঁ শালা তোর বহু বিয়ের বয়স হয়ে যাবে। কে কয়েছে হয়নি জি? ওরে বাংলাদেশের মেরে তুই খেলা তুই লাটা একবার দেখিয়া থাকা লাগে জাকা পদ্ম নদীর ইলিশ খায়া নাকি ঝকঝকে বালা। ওনা না হো, ওনা না হো, ওনা না হো। বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি ধারা গম্ভীরা। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ সহ বৃহত্তর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ব্যাপকভাবে শোনা যায় গম্ভীরা। চাঁপাইনবাবগঞ্জে নানা নাতিকে নিয়ে গম্ভীরার প্রচলন রয়েছে। সংলাপ আর গানে গানে পাল্টাপাল্টির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নানা অসঙ্গতি। কিন্তু কালের বিবর্তনে পাল্টে গেছে গম্ভীরাও। আজ মানচিত্রে আমরা জেনে নেব লোকসঙ্গীতের সমৃদ্ধ ধারা গম্ভীরার একাল সেকাল। শুনব গম্ভীরা শিল্পীদের মুখ থেকেই জেনে নেব আজকের গম্ভীরা নিয়ে তাদের ভাবনা। আজকের আলোচনার বিষয় গম্ভীরার একাল সেকাল। আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম কনক এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন গম্ভীরা শিল্পী ফাইজুর রহমান মানি ও মাহবুবুল আলম। মাহবুবুল আলম এবং ফাইজুর রহমান মানি, আপনাদের দুজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। আমি দেখতে পাচ্ছি আপনারা গম্ভীরার পোশাক পরেই একদম তৈরি হয়ে আছেন। ফাইজুর রহমান মানি, আপনার কাছে আমি শুরুতে যেতে চাই। আপনি গম্ভীরার নাতি চরিত্রে আজকে পালা করবেন, গান শোনাবেন আমাদের নিশ্চয়ই, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই যে এই সময়ে, এখন এই সময়ে যখন ডিজিটাল মিডিয়ার যুগ, নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বেশি আসক্ত হয়ে পড়ছে, সময় বেশি দিচ্ছে, ঠিক এই সময়ে আসলে গম্ভীরার অবস্থানটা কি? কোনো ধরনের সংকটে কি পড়েছেন? গম্ভীরার সেই রকম সংকট না যে এখন আমরা যখন এই যে বললেন যে ডিজিটাল বা একটা ব্যস্ত সময়, অস্থির সময়, এ সময় গম্ভীরার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে যখন বাংলাদেশে গম্ভীরাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল ৭৩-এর পরে, তখন কিন্তু ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা গম্ভীরা হয়েছে। সবাই কিন্তু সেটা এনজয় করেছে, কারণ তাদের কথাই আমরা গম্ভীরাতে বলি। কিন্তু দেখা যাচ্ছে এখন আমরা গম্ভীরা করছি ১৫-২০ মিনিট, সবাই খুব এনজয় করছে, তালি দিচ্ছে, বা তাদের মনে হচ্ছে যে আমার কথাটাই যেন গম্ভীরা শিল্পীরা বললো। কিন্তু তার মধ্যে আবার দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে কিছুক্ষণ পর আবার যাই, উঠি, চলে গেল। তাহলে আমরা গম্ভীরাটাকে মানে ডিটেলস করার জন্য যে সময়টা প্রয়োজন, সেটা কিন্তু এখনকার শিল্পীরা আমরা অবশ্যই বঞ্চিত হচ্ছি। কারণ যত শর্টে করা যায়, আমাদের সরকারি বা রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে যে 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট এর মধ্যে শেষ করতে হবে। কিন্তু আমরা জানি যে গম্ভীরাতে নানা নাতি উঠার পর তাদের পরিবেশটা নিয়ন্ত্রণে আনার জন্যই 10 মিনিট চলে যায়। তাহলে আর 5 মিনিটে কি গম্ভীরা করব? তো এগুলো অবশ্যই সমস্যা। তবে এই সমস্যার সাথে সাথে আবার আমরা এটা চেষ্টাও করি যে আগে যেভাবে নাতিকে ডেকে উঠানো হতো, একটা সময় যেত, আবার গান করতো, এখন মোটামুটি 2 মিনিটের মধ্যে নাতি তার শ্রোতা দর্শকদের বুঝিয়ে দিতে পারে যে নাতির বুদ্ধি কম, বিয়ে পাগল একজন ছেলে, নানা যেটা পরবর্তীতে আরো এটা ভালো মতো ভেঙে দিতে পারেন আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কথা শুনে নিলাম। আসলে আরেকটা যেটা সমস্যার কথা বলছেন, সমস্যা এই গম্ভীরার মূল সমস্যাটা হয়েছে
মান নিয়ে যে জি ফাজিলুর রহমান মানে আমি শুনলাম আপনার কাছ থেকে, মান নিয়ে আমি একটু এবারে একটু জানতে চাই যে আসলে খুবই জনপ্রিয় হয়ে গেছে, শুধু চাঁপাইনবাবগঞ্জ না, রাজশাহী, নওগাঁ, নাটোর করে। জি 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 ধন্যবাদ আপনাকে ফাজিলুর রহমান মানে। আমি একটু শুনতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনারা একটি আয়োজন নিয়ে বসেছেন, আপনাদের মুখ থেকে একদম সরাসরি একটু গম্ভীরা শুনে নিতে চাই। জি জি সরাসরি এখন শুনবেন গম্ভীরা। তো আমরা যে আমাদের তথ্য অধিকার আইন পাস হওয়ার পরে যে সিচুয়েশনটা, সেটা অল্প আমরা একটু জানাচ্ছি আপনাদেরকে। তথ্য পাওয়ার অধিকার আছে সকলের জানা, তথ্য নিতে কেন এত বাহানা, এ নানা লড়াইয়ে পাওয়ায় অধিকার শৃঙ্খল আদায় করছি না। তথ্য লিয়া আমি কি করব? তথ্য দিয়া পানি খাবো? তথ্য কাকে কহে তুই জানিস? তথ্য, হ্যাঁ, ওই যে হারগে জেলাতে তথ্য অফিস আছে, জানি, ওখান থেকে পাওয়া যায়। আরে ভাই, ওইটা তো অফিস আছে। হ্যাঁ। তো ওই অফিস যে তথ্যগুলা দেয়, যে কথাগুলা কয়ে, হ্যাঁ, সেটাই হলো তথ্য। মানে তোর যে জিনিসটা প্রয়োজন আর কি, সেটাই হচ্ছে তো তথ্য। তো যেটা আমার প্রয়োজন, আমার যেটা দরকার, হ্যাঁ, ওটা হার তথ্য। হ্যাঁ, আর ওটা আমি চাইলে দিতে বাধ্য। হ্যাঁ, তো তুমি কইছো যে আমি যদি সরকারকে কই এখন যে আমার নানা হার বিয়া দেয় না, হার বিয়া দিয়ে দাও, সরকার হাকে জানাইতে বাধ্য যে কবে আমার বিয়া হবে নাকি? আরে খাপা, বিহার কথা কইছিস কেন? তাহলে তোর তুই খ্রিস্টান মানুষ, হ্যাঁ, তো তুই জমি জমা করিস, ভাল ভাই। আচ্ছা, তো তোর কোন জমিতে কি সাহার দেওয়া দরকার, কোনখানে পানি দেওয়া দরকার, এগুলো তুই কৃষি বিভাগের কাছে জানিয়ে নিবি না? ওইটাই তথ্য জানা। ও মানে নিজের নিজের জীবনের প্রয়োজনে যেটা জানা প্রয়োজন, হ্যাঁ, সেটা ওই বিভাগের কাছ থেকে গেলে জানা যাবে, এটাই হচ্ছে তথ্য অধিকার। আচ্ছা আচ্ছা, তথ্য অধিকার পাস হয়েছে কতদিন আগে? এটা আমাদের 2009 সালে তথ্য অধিকার আইন পাস হয়েছে। হ্যাঁ, তাহলে তো 9-10 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে অন্য অন্য মেলা বিষয়ে আগালছে বুঝলি ডাক্তার, কিন্তু এই যে তথ্য লেনদেন, এটার অগ্রগতিটা খুব বেশি নয়, এটা খুবই নীল। তাহলে হাঁকে একটা কথা কহতো না, যখন বাংলাদেশের এই যে মোবাইল অপারেটররা আছে, এরা একটা নতুন অফার দিছে, তখন দেখা যাচ্ছে যে 24 ঘন্টা লয়, মনে করো যে মোটামুটি 18 ঘন্টার মধ্যে সব যারা মোবাইল ব্যবহার করে ওই কোম্পানির, তারা জানিয়েছে যে কি কি অফার দিয়েছে, কি কি লাভ আছে। তো তথ্য তো বলে খুবই গুরুত্বপূর্ণ, যেমন সরকারের লেগে তেমন জনগণের লেগে। তাইলে এই যে তথ্যটা হারগে কাছে লিতে হারগে লেওয়া দেওয়ারটা সংস্কৃতি গড়েনি, তাইলে বুঝতে হবে যে তথ্য দিতে চাহার মধ্যে একটা কোনো বেড়া আছে আর লিতে চাহার মধ্যেও আছে। নাহলে মোবাইলেরটা এত হড়মড় করে দিচ্ছে আর 18 ঘন্টাতেই জেনে লিছি আমি, আর মুখস্থ হয়েছে কি কি তথ্য দিয়েছে, আর যেটা জীবনের লেগা গুরুত্বপূর্ণ সেই তথ্যটা লিতেও যায়, সেটা ওরা দিতেও চাইছে না। একটা ব্যাট থেকে গেছে, ব্যাড হইলো ওইখানটাই যে আমি যে লিব তথ্যটা আমাকে তো যাইতে হবে ওর কাছে। হ্যাঁ, হবে। যে তুই মা যেমন ছেলে যেমন না কানলে মা দুধ দেয় না, তেমনি আমাকে তথ্যটা নিতে গেলে তো যারা দিবে ওর কাছে আমাকে যাইতে হবে কি না? ও তো ছাইলা যখন কান্দে কান্দে মনে করো যে বলা আট করে দিচ্ছে, তারপরও মা দুধ দেয় না, তখন ছেলে কি করবে? ব্যার যে দুধই কি আছে, ওই ব্যার খান কেমন হয়েছে জানো? কেমন? ওই যে ছোট কাল থেকে একটা কাহানি শুনো নি, যে একটা ওই ছেলে নতুন বিয়ে করেছে, তো ফের ওই ট্রেনের লাইনম্যান, তো ট্রেনের লাইনের ওপর ওখানে স্টেশন নাই, খাড়ো হয়ে ওর বউকে কইছে আমার হেভি পাওয়ার, ট্রেনে চাকরি করি তো, কইছে কেমন পাওয়ার? ট্রেন খুব জোরে চলে আসছে। তখন কইছে আমার পাওয়ার দেখো, হাত ওই লাল কাপড় দেখালছে, ট্রেন থেমে গেছে। তো ড্রাইভার কইছে ট্রেন থামালি কেন? তখন কইছে বহুকে ক্ষমতা দেখাছিল, যেমন কয়েছে ড্রাইভার একটা চড় মেরে ট্রেনে উঠে চলে গেছে। তখন কইছে আচ্ছা তোমার ক্ষমতা মেলায় ট্রেন থামাইলে, কিন্তু তোমাকে চড় মারলে কেন? কইছে খ্যাপা, আমার ক্ষমতা আমি দেখালছি, ওর ক্ষমতা ওরা দেখালছে, চড় মার দিয়ে চলে গেল। এখন দুটাতেই কইছে যে আমার তথ্য লেওয়ারও যেমন অধিকার আছে, দিতেও মনে করো যে বাধ্য তথ্য। তাহলে এই যে লেওয়া দেওয়ার জায়গায় সবাই যখন ক্ষমতা দেখাইছে, তখন তথ্যটা পাবো কেমন করে, আর আগে দেওয়ার সংস্কৃতি গড়বে কেমন করে, আর লেওয়ার সংস্কৃতি গড়বে কেমন করে? হ্যাঁ, তো আমরাকে তো সংস্কৃতিটা গড়ে তুলতে হবে। আমরা কি? হ্যাঁ, আমরা কি এটাকে গড়ে তুলতে হবে?
হে নানা লড়াইয়ে পাওয়ায় অধিকার সুফল আদায় করছি না, এ তথ্য পাওয়ার অধিকার আছে সকলের জানা, তথ্য লিতে কেন এত বাহানা, হে নানা লড়াইয়ে পাওয়ায় অধিকার সুফল আদায় করছি না, হে নানা লড়াইয়ে পাওয়ায় অধিকার সুফল আদায় করছি না। হ্যাঁ দেখো ফাইজুর রহমান মানি, ধন্যবাদ আপনাকে এবং মাহবুবুল আলম আপনাকেও ধন্যবাদ। আমরা আপনাদের মাধ্যমে শুনে নিলাম কিছুটা গম্ভীরা এবং বুঝতে পারলাম আসলে এটি জনসচেতনতার একটি কাজেও এই গম্ভীরা ব্যবহৃত হয়। থাকুন আমাদের সাথে, গম্ভীরা নিয়ে কথা হবে, আরো শুনবো গম্ভীরা একটি বিরতি থেকে ফিরে এসে। মানচিত্র নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় গম্ভীরার একাল সেকাল। আমাদের সাথে আগে থেকে যুক্ত আছেন আলোচনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে গম্ভীরা শিল্পী ফাইজুর রহমান মানি ও মাহবুবুল আলম, এবং রাজশাহী থেকে এই পর্বে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম কনক। ডক্টর আমিরুল ইসলাম কনক এবং ফাইজুর রহমান মানি ও মাহবুবুল আলম, আপনাদের তিনজনকে স্বাগত বিরতির পর মানচিত্রে। আমিরুল ইসলাম কনক, আপনাকে দিয়ে আমি এই পর্ব শুরু করতে চাই। আমরা আগের পর্বে শুনছিলাম গম্ভীরা এবং গম্ভীরা শিল্পীদের কথা। আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই যে আসলে গম্ভীরের ইতিহাস, খুব সংক্ষেপে গম্ভীরের ইতিহাস, সেকালের কথা এবং আসলে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে আসলে গম্ভীরার যে অবস্থা, সব বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাকে। গম্ভীরার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রায় ১৫০০ বছর আগে গম্ভীরা গানের প্রচলন হয়, অর্থাৎ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে থেকে এই গানের সূচনা হয়েছিল। আমরা যদি শ্রী চৈতন্যদেবের কথা ধরি বা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যযুগের বাংলা সাহিত্যের কথা বলি, তাহলে সেখানেও আমরা গম্ভীরার কথা উল্লেখ পাই এবং মধ্যযুগের অন্যান্য কাব্যেও আছে। বিশেষ করে গম্ভীরা শব্দটি এসেছে গম্ভীর থেকে। গম্ভীর শিবের আরেক নাম। বিশেষ করে বৈশাখ মাসে যখন শিবের পূজা করা হতো বা শিবের গাজন উৎসব করা হতো, সেই উপলক্ষে যে নাচের আয়োজন করা হতো এবং যে পূজার প্রচলন ছিল, সেই থেকেই গম্ভীরা গানটি প্রচলিত হয়। আশুতোষ ভট্টাচার্য সহ বাংলা সাহিত্যের যারা লোকসাহিত্য বিশারদ এবং বাংলা সাহিত্যের উচ্চমাত্রার গবেষক ছিলেন, তারাও এই মতের সাথে এক সহমত পোষণ করেছেন। আর আমরা দেখছি যে এই গম্ভীরা গানটি ধীরে ধীরে মালদা অঞ্চল এবং তৎকালীন রাজশাহী বা বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার হিন্দু সমাজে প্রচলিত ছিল এবং হিন্দু মুসলমান সহাবস্থানের কারণে এই গানটি একসময় সার্বজনীন হয়ে যায়। পরবর্তীতে ভারত বিভক্তির পরে ৪৭-এর পরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, রহনপুর প্রভৃতি এলাকাতে এই গানটি বাংলাদেশে আদিভূমি হিসেবে আবির্ভূত হয়। একসময় গম্ভীরা গানে ধর্মীয় বিষয় ছিল, কিন্তু কালক্রমে গম্ভীরা গানটি এখন অনেক পরিবর্তিত হয়েছে। গম্ভীরা গানের মধ্যে দিয়ে আমরা যেমন ধর্মীয় বিষয়াদি পাই, আমরা তেমনি রাজনৈতিক বিষয়াদি পাই, আমরা সামাজিক বিষয়াদি পাই। আর বর্তমানে যে গম্ভীরা গান প্রচলিত রয়েছে, এই গানগুলোর মধ্যে এক ধরনের হাস্য রসাত্মক বিষয় যুক্ত করা হয়, যেখানে শিবের বিকল্প হিসেবে নানা চরিত্রটি যুক্ত হয়েছে এবং হাস্যরস সৃষ্টির জন্য নানা এবং নাতিকে যুক্ত করে সামাজিক ঘটনা, সামাজিক সমস্যা, সামাজিক অভাব অভিযোগ এবং সামাজিক যে অসঙ্গতিগুলো রয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরা হয় এবং এর সমাধান আশা করা যায়। বিশেষ করে প্রাথমিক শিক্ষা, বাল্য বিবাহ, স্বাস্থ্য সচেতনতা, এই বিষয়গুলো প্রতিরোধ করার জন্য সামাজিক যে
লোকমাধ্যম, সেই লোকমাধ্যমের কাজটি গম্ভীরা গানের মাধ্যমে পরিবেশন করা হয় এবং একই সাথে দর্শকেরা যেমন আনন্দ লাভ করে থাকে, পাশাপাশি এর মধ্যে দিয়ে সামাজিক মানুষকে শিক্ষাদানের যে লোকমাধ্যম, ধন্যবাদ আপনাকে সেই লোকমাধ্যম হিসেবে আমিরুল ইসলাম কনক। আমরা বুঝতে পারলাম আপনার কাছ থেকে গম্ভীরের একটি সামাজিক প্রভাবের জায়গাও রয়েছে, যে যার মাধ্যমে সামাজিক নানা ধরনের সচেতনতা সৃষ্টি করা যায়, নানা ধরনের অসঙ্গতি তুলে ধরা যায়। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে, গম্ভীরা শিল্পী আমাদের দুজন অপেক্ষা করছেন তাদের কাছে। ফাজুর রহমান মানি, আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাই যে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি গম্ভীরাকে নিয়ে? গম্ভীরাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে, যেহেতু এই লোকসঙ্গীতের এই একটা ধারা যে তাৎক্ষণিকভাবে মেসেজ দেওয়া যায়, তো আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই লোকসঙ্গীতটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিত্বটা করতে পারে আমাদের গম্ভীরা গান, সেইভাবে গম্ভীরা গানকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদমই কম, একদম অনুষ্ঠানের শেষ দিকে রয়েছে আমরা। আপনাদের কাছ থেকে আমি গম্ভীরা শুনবো, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিতে চাই। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব মানচিত্রে। থাকুন ডিবিসি নিউজের সাথে, কিন্তু তার আগে গম্ভীরা শুনতে যাব। সেবাদানকারী গ্রহিতার তরে কি কি করছে, কি দরকার, জনগণ সব কিছুই জানবে, এটাই নাকি অধিকার। তথ্য মাধ্যম যদি স্বাধীন, মত প্রকাশ হয় কেন কঠিন? তথ্য মাধ্যম যদি স্বাধীন, মত প্রকাশ কেন হয় কঠিন? স্বচ্ছ বাংলায় আনতে সুদিন, কি করা যায় ভাবনা। মানে অধিকারটা হচ্ছে এটাই যে যারা সেবা দিবে জনগণকে, এরা কি করতে চাইছে হারকে লাগা, আর আমরা কি কি পাবো, এটা জানা লেওয়া দেওয়াটাই হচ্ছে তথ্য অধিকার। এই লেগে হারাকে কি করতে হবে, এই লেগে আমাকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হইতে হবে, মানবতাটাকে বাড়াইতে হবে, আচ্ছা, চেতনাতে আরো উদ্বুদ্ধ হইতে হবে, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে অন্তরটাকে বড় করতে হবে। আচ্ছা, মানে দুর্নীতি মুক্ত থেকে কাম করতে হবে, তাহলে এটা করা সম্ভব। আর একটা জিনিস হচ্ছে যে তথ্য লেনদেনে যদি কিছু সমস্যা দেখা দেয়, তাহলে এই সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, আর চিহ্নিত করার পরে এর সমাধানেরও পথ বাইর করতে হবে। মানে সমাধানটা কি হবে, এটা যে বড় বড় নানারা বসে আছে বাংলাদেশে, এই নানারাই ঠিক করে নিবে, তাইলেই আমাদের স্বচ্ছ বাংলাদেশ গড়ে উঠবে। হে নানা স্বচ্ছ বাংলায় জানতে সুদিন, কি করা যায় ভাবনা। হে তথ্য পাওয়ার অধিকার আছে সকলে জানা, তথ্য নিতে কেন এত বাহানা। হে নানা লড়াই পাওয়ায় অধিকার সুফল আদায় করছি না। হে নানা লড়াই পাওয়ায় অধিকার সুফল আদায় করছি না। জনগণার সেবাদান কাঁধে নাগরিক সনদ সেতু বন্ধন, সেবা প্রদান দাবি সমস্যার আনতে পারে সমাধান। না না জনগণ কি সেবা পাবে, সেবাদানকারী কি বা দিবে? জনগণ কি সেবা পাবে, সেবাদানকারী কি বা দিবে? সহজ ভাবে দিবে নিবে, অন্ধকারটা ঘুচাও না। এইটা কি কইলা, ওটি যে আমার কাছে যে সেবা দিচ্ছে, আর আমরা সেবা লিছি, তার মাঝখানে তাহলে দুটো একটা সেতু বন্ধন, আচ্ছা, একটা ব্রিজ করতে হবে শক্ত করে। আচ্ছা আচ্ছা, তাইলে পরে এই যে আমরা সেবাটা যেমন তারাও দিবে সহজভাবে, আমরাও সহজভাবে পাবো। আচ্ছা, এই লেগে সেবা গ্রহীতারাকেও কিন্তু সচেতন হইতে হবে। ও সেবা গ্রহীতারা হবে, আর ওই যে আর একটা কইলে যে সেবা দাতা যারা, তারা নিজেরাই দিতে পারে। এটার লেগে হচ্ছে
এই কি একখানটা নাগরিক নাগরিক সনদ সার্টিফিকেট লয় না, না। আচ্ছা মানে আমি পৌরসভা আর ইউনিয়ন পরিষদ থেকে লিয়েছি তো হ্যাঁ, হ্যাঁ। তাহলে নাগরিক সনদ কোনটা এটা এই যে বাইরে টাঙা আছে যে তুই কি কি সেবা পাবি এখানে, হ্যাঁ। কোনটা কি লাগবে না লাগবে সবকিছু ও বাইরে আগাম যেটা জানিয়ে দেয় টিনে লেখা থাকে বড় করে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা ভালো কথা যে এটা যদি আগে টাঙিয়ে দেয় সব অফিস গেলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার কষ্ট করে ভিতরে যে নিতে হবে না, এমনি এমনি পেয়ে যাবে হ্যাঁ, তো তাহলে পরে এই যে সেতু বন্ধনটা হইলো হ্যাঁ।